আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডনাইট নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। আমিরাত ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ভুল করে নিজের দেশেই বোমা ফেলল ইসরায়েলি বাহিনী। আইনে পরিণত হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ। ইরানকে ৪৮ ঘন্টার মধ্যে চুক্তি করতে ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের জেনারেল কাসেম সোলাইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার। ইরান স্থল অভিযানে শীর্ষ জেনারেলদের আপত্তি। নজিরবিহীন সংকট যুক্তরাষ্ট্রে। হরমুজ প্রণালীতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড কোর কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং সরঞ্জাম লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে। একই সময়ে বাহরাইনে মোতায়েন করা আমেরিকার অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমগুলোকেও নিশানা করেছে তেহরান। গত কয়েকদিন ধরে এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে ইরানের হামলা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা পুরো বিশ্বকে এক চরম উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় তারা অন্তত ৭৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড়ের মোকাবেলা করেছে। এর মধ্যে ছিল ২৩টি ব্যালিস্টিক মিসাইল এবং ৫৬টি ড্রোন। এক বিবৃতিতে মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই ভয়াবহ লড়াইয়ে আমিরাতের ২ সৈন্য এবং একজন মরক্কোর ঠিকাদার নিহত হয়েছেন। যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত আমিরাতে ১৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৬৫ জন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে হয় কোনো চুক্তি করতে হবে অথবা হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে হবে, অন্যথায় ইরানের ওপর জাহান্নাম নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, মনে আছে আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম। সময় শেষ হয়ে আসছে। তিনি আরও যোগ করেন, আর মাত্র ৪৮ ঘন্টা, এরপরই তাদের ওপর দোজখের আগুন নেমে আসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পোস্টের কিছুক্ষণ আগে দেওয়া অন্য একটি বার্তায় মার্কিন অর্থনীতিতে শুল্ক আরোপের সুফল নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে ট্রাম্প দাবি করেন যে একটি পারমাণবিক শক্তিহীন ইরান গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অভিজাত শাখা কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির ভাগ্নি ও নাতনিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ফেডারেল এজেন্টরা যুক্তরাষ্ট্রে তাদের গ্রেপ্তার করেছেন বলে শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রে কাসেম সোলাইমানির ভাগ্নি ও নাতনির স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল করার পর শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলাইমানির পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগের জেরে হামিদে সোলাইমানি, আফশার ও তার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বিমান বাহিনী একটি হেলিকপ্টার ভুলবশত উত্তর ইসরায়েলে বোমা ফেলেছে, তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। খবরে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাতের বেলা ভুল করে উত্তর ইসরায়েলের একটি খোলা এলাকায় একটি বোমা ফেলে। পরে বিষয়টি জানায় দেশটির সেনাবাহিনী। গণভোট, গুম, মানবাধিকার সহ ২০টি অধ্যাদেশ বাতিল নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি থাকলেও সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০২৫ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে সরকার। যে অধ্যাদেশের ফলে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের। সরকারের এই অবস্থানের কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা আইনিভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সংশোধিত অধ্যাদেশটির মাধ্যমে শাস্তির বিধানও যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে চূড়ান্ত রিপোর্টে এই সিদ্ধান্ত জানিয়েছে সংসদের বিশেষ কমিটি। গত বছরের ৯ মে রাতে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হয়। পরে এতে জামায়াত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, এবি পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন দল যোগ দেয়। ১১ মে রাতে যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক করে সন্ত্রাস বিরোধী আইনের ২টি ধারা সংশোধন করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়,
কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে নির্বাহী আদেশে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। একই দিনে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের জন্য 2025 সালের 12 মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বর্তমান সরকারের বিশেষ কমিটি এই অধ্যাদেশটি সরাসরি বাতিলের তালিকায় না রেখে কিছু পরিবর্তনের মাধ্যমে স্থায়ী আইনে রূপান্তরের পক্ষে মত দিয়েছে। এর ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা আরোপের পথ প্রশস্ত হচ্ছে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করেনি, তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় অধ্যাদেশের 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল, সভা সমাবেশ করতে পারবে না। দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ হবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা প্রকাশ করা যাবে না এবং সংবাদ সম্মেলন করতে পারবে না। বর্তমান আইনে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন এসব কার্যক্রম পরিচালনা করলে 4 থেকে 14 বছর কারাদণ্ড হতে পারে। তবে অধ্যাদেশে বলা হয়নি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সভা সমাবেশ করলে কি শাস্তি হবে। ফলে এতদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করার শাস্তির বিধান ছিল না। ইরানের বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্দেশে দেশটির 1 ডজন জ্যেষ্ঠ জেনারেল অমান্য করায় যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। হোয়াইট হাউস এবং মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ইরানে অভিযান ঘিরে বিভাজন তৈরি হওয়ায় ওই সংকট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান সহ 12 জন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, যা আধুনিক আমেরিকার ইতিহাসে সামরিক নেতৃত্বে সবচেয়ে বড় চাকরিচ্যুতির ঘটনা বলে মনে করা হচ্ছে। জেনারেলদের এই অস্বীকৃতি কি কোনো অবৈধ নির্দেশ প্রত্যাখ্যানের আইনি পদক্ষেপ, নাকি এটি সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণকে হুমকিতে ফেলার এক অবাধ্যতা, তা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন। ইরানের মার্কিন হামলার সমর্থকরা যুক্তি দিয়ে বলেছেন, সামরিক কৌশল নির্ধারণে কমান্ডার ইন চিফ বা প্রেসিডেন্টের নিরঙ্কুশ কর্তৃত্ব রয়েছে এবং পেন্টাগনের যে কোনো ধরনের বাধা সরাসরি কমান্ড কাঠামোর লঙ্ঘন। অন্যদিকে এই নির্দেশের বিরোধীরা মনে করছেন বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনতে পারে। পেন্টাগনের এমন নীতির ক্ষেত্রে দেশটির শীর্ষ সেনা জেনারেলরা প্রয়োজনীয় বাধা হিসেবে কাজ করছেন। তারা আশঙ্কা করছেন, অভিজ্ঞ সমর কৌশলীদের সরিয়ে রাজনৈতিক অনুগতদের নিয়োগ দিলে মধ্যপ্রাচ্যে এক বিশৃঙ্খল এবং অপ্রয়োজনীয় রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে। মার্কিনিরা যখন এই ধরনের পরিস্থিতি দেখছেন, পেন্টাগন তখন চরম উত্তেজনার মধ্যে রয়েছে। এসব শূন্যপদ কিভাবে পূরণ করা হবে এবং চলমান অভিযানগুলোর উপর এর প্রভাব কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। শীর্ষ জেনারেলদের সঙ্গে হোয়াইট হাউসের এই দ্বন্দ্বে আন্তর্জাতিক সম্প্রদায়ও গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। হরমুজ প্রণালীতে একটি ইসরায়েলি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। আইআরজিসি নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, জায়নবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজে ড্রোন আঘাত হানে, যার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। এএফপি জানিয়েছে, এমএসসি ইশিকা নামের জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন। হামলার সময় জাহাজটি তৃতীয় একটি দেশের পতাকা বহন করছিল। সামুদ্রিক তথ্য প্রদানকারী সংস্থার তথ্য অনুযায়ী লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটি শুক্রবার রাত পর্যন্ত বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে অবস্থান করছিল। প্রিয় দর্শক, আমাদের মিডনাইট নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।